একদা এক দেশে এক গ্রামে এক সরলমনা পিতৃমাতৃহারা মেয়ে তার ভাই ও ভাইয়ের স্ত্রীর সাথে একটি সাধারণ বাড়িতে থাকত। ভাই তাকে খুব ভালোবাসত ও সম্মান করত এবং তার স্নেহ, মমতা ও অবিরাম ভালোবাসা দিয়ে বাবা মা হারানোর অভাব পূরণ করত। সে তার জন্য সব ধরনের সুখ, স্বাচ্ছন্দ্য ও ভালো জীবনযাত্রা নিশ্চিত করেছিল। সে তার জন্য ভাই, বাবা, মা ও বন্ধুর মতো ছিল। ভাইয়ের স্ত্রীর কাছে এই অবস্থা ভালো লাগত না। সে অনুভব করত যে তার স্বামীর বোনের প্রতি মনোযোগ অতিরিক্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে যখনই সে শিকারে যেত, তখনই তার জন্য উপহার ও দানসামগ্রী নিয়ে আসত। ভাই বন্যপ্রাণী শিকার করত এবং তাদের চামড়া বিক্রি করে জীবিকা নির্বাহ করত। তার শিকারের ট্রিপগুলো সপ্তাহ বা এমনকি মাসও লাগত। এই কারণে ভাইয়ের স্ত্রী তার সব কাজ ও বিষয়াদিকে উপেক্ষা করতে শুরু করল এবং তার মনোযোগ শুধুমাত্র এই চিন্তায় নিবদ্ধ হল যে কিভাবে সে তার স্বামীর বোনকে যে কোনো উপায়ে পরিত্রাণ করবে। এই ভেবে যে জীবন শুধু তার জন্যই সুন্দর হবে এবং তার স্বামীর স্নেহ, মমতা ও ভালোবাসা থেকে দূরে সে একাই তার স্বামীর ভালোবাসা উপভোগ করবে, যে কিনা তার স্বামীর, বাড়ির ও জীবনের সব কিছুতেই ভাগ বসাত। ভাইয়ের স্ত্রী শুনতে পেল যে একজন ব্যবসায়ী গ্রামে এসেছে যে জাদুকরি ডিম বিক্রি করে। এই খবর তাকে খুব আনন্দ দিল এবং সে স্থির করল যে তার পণ্যের জাহাজ গ্রামে পৌঁছানোর সাথে সাথেই সে তা কিনতে যাবে। কয়েকদিন পর জাহাজ ও নৌকা গ্রামে আসতে শুরু করল। এই জাহাজগুলো উপকূলকে কেনাবেচার প্রাণবন্ত এলাকা করে তুলত, যেখানে লোকেরা ব্যবসায়ীদের কাছে তাদের পণ্য বিক্রি করত এবং আসা পণ্য থেকে তাদের প্রয়োজনীয় জিনিস কিনত। ভাইয়ের স্ত্রী যখন জাদুকরি ডিম বিক্রেতা ব্যবসায়ীকে খুঁজতে উপকূলে ঘোরাঘুরি করছিল, তখন সে বাজারের মাঝখানে একটি জোরালো ও উচ্চ কণ্ঠের চিৎকার শুনতে পেল। কে আমার কাছ থেকে ডিম কিনবে? ডিম যা বহন করায় এবং ডিম যা মোটা করে। এই স্থানীয় শব্দগুলো, যা দিব্যা শহর ছাড়া অন্য কোথাও পরিচিত না, সেগুলোর মানে হল যে ডিম বহন করায় তা মেয়েটিকে গর্ভবতী করে তোলে, আর অন্য ডিম যা মোটা করে তা মেয়েটিকে মোটা ও সুন্দর ও সতেজ করে তোলে। আগের দিনে স্থূলতা ছিল নারীর সৌন্দর্যের একটি চিহ্ন, যা পুরুষদের দৃষ্টি আকর্ষণ করত এবং তাকে বিয়ের জন্য আকাঙ্ক্ষিত করে তুলত। ভাইয়ের স্ত্রী যা শুনছিল তাতে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে গেল এবং সে তার শব্দের প্রতি মনোযোগ দিতে দিতে ঘোষণাকারীর কাছে এগিয়ে গেল, যা তাকে অবিলম্বে কিনতে উৎসাহিত করল। সে তাকে জিজ্ঞাসা করল যে এটি সেই জাদুকরি ডিম কিনা যা সে শুনেছিল যে ব্যবসায়ী গ্রামে এনেছে। যখন সে হ্যাঁ উত্তর দিল, ভাইয়ের স্ত্রী 2 ধরনের ডিমের একটি পরিমাণ কিনল। সে নিজেকে সুন্দর ও সতেজ করতে এবং স্বামীর সামনে সুন্দর দেখাতে মোটা করার ডিমগুলো নিজের জন্য রেখে দিল। সে অন্য ধরনের ডিম তার স্বামীর বোনকে দেওয়ার সিদ্ধান্ত নিল, যাতে সে তার দুষ্ট পরিকল্পনা কার্যকর করতে পারে এবং তার স্বামীর শিকার থেকে ফেরার আগেই তাকে চিরতরে পরিত্রাণ করতে পারে। সে জাদুকরি ডিমগুলো সবার চোখ থেকে দূরে একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রাখল। তার পরিকল্পনার বাস্তবায়নের জন্য স্ত্রী শিকারী স্বামীর নতুন শিকারের ট্রিপের জন্য অপেক্ষা করছিল, যাতে তার স্বামী তার উদ্দেশ্য সম্পর্কে কোনো সন্দেহ করতে না পারে। স্বামী তার বোনকে বিদায় জানালো এবং প্রতিবারের মতো তাকে কিছু উপহারও দিল। তারপর সে তার স্ত্রীকে সালাম জানালো এবং প্রতিবারের মতো তাকে তার বোনের সাথে ভালো ব্যবহার করার জন্য উপদেশ দিল। সে স্থান ত্যাগ করল এবং তার স্ত্রীর চোখ তাকে অনুসরণ করছিল যখন সে দূরে চলে যাচ্ছিল। স্ত্রী একটি কটমট হাসি হাসল এবং ধূর্ততার সাথে ভাবল, এইবার সময় এসেছে পরিকল্পনা কার্যকর করার। সে তার শিকারের ট্রিপ থেকে ফিরতে ফিরতে সে নিজেই দেখবে তার বোনের কি হয়েছে। স্ত্রী তার স্বামীর বোনের সাথে মিষ্টিভাবে কথা বলা শুরু করল এবং ধূর্ততা ও প্রতারণার সাথে তাকে বলল যে সে তাকে খুব ভালোবাসে এবং তার জীবনে তার মঙ্গল কামনা করে। তাই সে একজন ব্যবসায়ীর কাছ থেকে তার জন্য এমন ডিম কিনেছে যার কোনো তুলনা নেই এবং এর মূল্য অনেক বেশি। দাবি করল যে এটি তাকে মোটা ও সতেজ করে তুলবে, যাতে সে গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে উঠতে পারে। তখন গ্রামের সবচেয়ে সাহসী যুবক এবং নাইটরা তাকে বিয়ে করতে এগিয়ে আসবে। তার স্বাভাবিক সরলতার কারণে এবং তার ননদের প্রতি কোনো খারাপ উদ্দেশ্য পোষণ না করার কারণে বোন ডিমগুলো পেয়ে খুশি হল। সে তার ননদকে তার যত্ন ও উদ্বেগের জন্য এবং তাকে গ্রামের সেরা যুবকদের একজনকে বিয়ে করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাল।
বোন ডিমগুলো নিয়ে রান্নাঘরের দিকে ছুটে গেল সেগুলোকে রান্না করে খাওয়ার জন্য। যখন তার ননদ তার দিকে মন্দ দৃষ্টিতে তাকিয়েছিল, অপেক্ষা করছিল জাদুকরি ডিমগুলো তার স্বামীর বোনের উপর কী মারাত্মক প্রভাব ফেলে। স্ত্রী নিজের জন্য মোটা করা ও সতেজ করা ডিমগুলো রেখেছিল এবং তার স্বামীর নিরীহ বোনকে সেই ডিমগুলো দিয়ে প্রতারণা করেছিল, যা গর্ভবতী করে তোলে, অর্থাৎ মেয়েটিকে গর্ভধারণ করাবে। এইভাবে স্বামীর বোন বিয়ে ছাড়াই গর্ভবতী হবে এবং তার গর্ভে কলঙ্ক বহন করবে। এই সব কিছু তাকে চিরতরে পরিত্রাণ করার জন্য। দিন পেরিয়ে গেল এবং তার স্বামীর বোনের শিরায় ডিমের প্রভাব শুরু হতে লাগল। সে সেগুলোর কিছু পরিমাণ খাওয়ার পর প্রথমে মেয়েটি তার শরীরে কোনো প্রভাব অনুভব করল না, কিন্তু সময়ের সাথে সাথে তার পেট ধীরে ধীরে ফুলতে শুরু করল, যা তার সন্দেহ ও ভয় জাগিয়ে তুলল। এই ফোলাভাব নিয়ে তার মধ্যে সন্দেহ ও চিন্তা আসতে লাগল, যা সব নারী জানে যে এটি গর্ভাবস্থার শুরুর লক্ষণ। তার ভাই তখনও শিকারের ট্রিপে ছিল এবং ফেরেনি। বোন তার ননদসহ সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে বাড়ির অন্য দিকে তার ঘরে লুকিয়ে থাকার সিদ্ধান্ত নিল। তার ননদ নিজেকে আরও মোটা, সুন্দর ও সতেজ অনুভব করছিল, যে গর্ভবতী করা ডিমগুলো খেয়েছিল। সে প্রচুর আনন্দিত হয়েছিল যখন সে তার স্বামীর বোনকে তার ঘরের জানালা দিয়ে লুকিয়ে দেখল যে সে ফুলে যাওয়া পেট নিয়ে কাঁদছে এবং তার ভাগ্যকে অভিশাপ দিচ্ছে, এবং সে বুঝতে পারছিল না যে সে কিভাবে তার ভাইয়ের মুখোমুখি হবে এবং কিভাবে তাকে ডিমের গল্পের কথা ব্যাখ্যা করবে এবং কিভাবে সে তাকে বিশ্বাস করাবে। স্বামী শিকারের ট্রিপ থেকে ফেরার পর তার স্ত্রী প্রথম দরজায় তাকে স্বাগত জানাল। সে তার সুন্দর রূপ এবং উষ্ণ অভ্যর্থনা দেখে অবাক হল। তার চোখ ডানে বামে তার বোনকে খুঁজছিল, যে আগে প্রতিবার শিকারের ট্রিপ থেকে ফেরার সময় দরজায় দাঁড়িয়ে তাকে স্বাগত জানাত। শিকারী তার বোনের ওপর রাগ ও ক্ষোভ দমন করল, কারণ সে তাকে এবার স্বাগত জানায়নি এবং সে তাকে উপেক্ষা করার সিদ্ধান্ত নিল, যেমন সে তাকে উপেক্ষা করেছিল। বিশেষ করে যখন তার স্ত্রী তাকে বলল যে তার বোন অজানা কারণে নিজেকে তার ঘরে আটকে রেখেছে এবং কারো সাথে কথা বলতে চায় না। তাই শিকারী তার বোনকে উপেক্ষা করে শাস্তি দিল এবং তার স্ত্রীর বাহুতে ঝাঁপিয়ে পড়ল, যার সৌন্দর্য, আকর্ষণ ও সতেজতা তাকে মুগ্ধ করেছিল। শিকারী রাত কাটানোর পর রাত তার স্ত্রীর সাথে কাটাল এবং তার বোন বা তার অনুপস্থিতি ও বিচ্ছিন্নতাকে কোনো মনোযোগ দিল না। দিন পেরিয়ে গেল এবং তার বোন তার ঘরে একই অবস্থায় রইল। সে তাকে স্বাগত জানাতেও আসেনি বা তাকে সালাম জানানোর কথাও ভাবেনি। ভাইয়ের ধৈর্য ফুরিয়ে গেল। তার দরজা খোলার জন্য তাকে রাজি করানোর কয়েকবার চেষ্টা করার পর তার বোন তার জাপ ও জেদের কাছে নতি স্বীকার করল এবং তার ভাইয়ের জন্য দরজা খুলল। সে যা দেখল তাতে সে স্তম্ভিত হল, যখন সে দেখল তার অবিবাহিত বোনকে ফুলে যাওয়া পেট নিয়ে বিয়ে ছাড়াই। সে খুব রেগে গেল এবং তার স্ত্রী কাছে গেল। ক্রোধ তার শরীর ও আত্মাকে নিয়ন্ত্রণ করছিল। তার স্ত্রী তার শয়তানি পরিকল্পনা শেষ করল এবং দাবি করল যে সেও তার বোনের করা কলঙ্কের কারণে তার মতো অবাক, যা তাদের সম্মান নষ্ট করবে যদি কেউ এই বিষয়ে জানতে পারে। সে বলল যে তার বোন নিজেকে তার ঘরে আটকে রেখেছিল কারণ সে ভয় পেয়েছিল যে তার গোপন কথা ফাঁস হয়ে যাবে এবং তারা জানতে পারবে। স্ত্রী তার স্বামীর কাছে গেল, যে একা তার ঘরে বসেছিল, দুঃখিত ও রাগান্বিত, এবং তার বোন যা করেছে তা থেকে তার ও পরিবারের সম্মান বাঁচানোর জন্য একটি সমাধানের কথা ভাবছিল। স্ত্রী বলল, আমরা গ্রামের লোকদের কি বলবো? কলঙ্ক চিরকাল আমাদের তাড়া করবে, কিন্তু একটি সমাধান আছে। শিকারী তার স্ত্রীর কথা শুনল, যে সমাধানটি নিয়ে কথা বলছিল, যা সে শুরু থেকেই পরিকল্পনা করেছিল। সে তাকে প্রস্তাব দিল যে সে যেন তার বোনকে নিয়ে এমন একটি দূরবর্তী, জনহীন জায়গায় যায় যেখানে কোনো মানুষের পা পৌঁছায় না, তাকে হত্যা করে এবং তাকে ও তার কলঙ্ককে সেখানে কবর দেয়। শিকারী তার স্ত্রীর প্রস্তাবিত বিষয়টি নিয়ে ভাবল এবং তার পীড়াপিড়ি ছাড়া রাজি হল না। তার ইচ্ছা ছিল যে সেই রাতে সব কিছু শেষ করতে, যাতে কেউ তাদের গোপন কথা আবিষ্কার না করে, এবং কারণ সে নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্ত হবে না যে তার প্রতিদ্বন্দ্বী মরে গেছে। সে তার শিকারী স্বামীকে প্রতারণা করল, দাবি করল যে সে কেলেঙ্কারির জন্য নিজের ওপর ভয় পাচ্ছে এবং সে তার বাড়িতে বসবে না, এবং যদি সে প্রমাণ না করে যে সে সত্যিই তার বোনকে হত্যা করে তার কলঙ্ক দূর করেছে, তবে সে তাকে তালাক চাইতে পারে। সে তার বোনের মৃত্যুর প্রমাণ নিশ্চিত করতে তার রক্ত আনতে বলল। দিন পেরিয়ে গেল, কিন্তু শিকারী তার বোনকে তার মৃত্যুর দিকে নিয়ে যেতে দ্বিধাবোধ করছিল। তার স্ত্রীর প্রচণ্ড পীড়াপিড়িতে সে তার বোনকে মিথ্যা বলল এবং তাকে জানালো যে সে তাদের এক আত্মীয়ের সাথে দেখা করতে যাচ্ছে, যে একটি প্রত্যন্ত গ্রামে থাকে।
ভোর হওয়ার আগে, সূর্য ওঠার আগে তারা দ্রুত বের হল, এই ভয়ে যে গ্রামের লোকেরা তাদের দেখে ফেলবে এবং তার গর্ভবতী বোনের গোপন কথা আবিষ্কার করবে এবং প্রশ্ন শুরু হবে। শিকারী তার বোনকে নিয়ে দীর্ঘ দূরত্ব হাঁটল, মরুভূমি, পাহাড় ও পর্বত অতিক্রম করল। তার বোন ক্রমাগত তাকে এই ভ্রমণের কারণ এবং তারা যে দূরত্ব অতিক্রম করছিল এবং কখন তারা তাদের আত্মীয়দের সাথে দেখা করবে সে সম্পর্কে জিজ্ঞাসা করছিল, কিন্তু শিকারী নীরব থাকার পথ বেছে নিল। তার মন তাকে কিভাবে, কোথায় ও কখন তাকে হত্যা করবে তা নিয়ে ব্যস্ত ছিল। এছাড়াও সে অনুভূতির এক দোলাচলে ছিল। কখনো তার হৃদয় তার বোনের জন্য নরম হয়ে যেত এবং সে তাকে ক্ষমা করার কথা ভাবত, আবার কখনো তার কাজের জন্য সে রাগান্বিত হতো এবং তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিত, কারণ সে জানত না যে তার স্ত্রী তার নিরীহ বোনের জন্য কি সাজিয়েছে এবং সে তার নিরপরাধ বোনকে হত্যা করতে যাচ্ছিল। এলো এবং তারা বহু বছর ধরে কোনো মানুষের পা পড়েনি এমন একটি উপত্যকায় মাটিতে তাদের বিছানা বিছাল। তারা তাদের খাবার খাওয়ার পর তার বোন সেই ক্লান্তিকর ভ্রমণের পর ঘুমাতে গেল। ভাই জেগে রইল, তার দিকে তাকিয়ে থাকল, যতক্ষণ না সে নিশ্চিত হল যে সে গভীর ঘুমে মগ্ন। তারপর সে তাকে হত্যা করার সিদ্ধান্ত নিল। সেই মুহূর্তে যখন সে তার ছুরি তুলে তার শরীরে বসাতে যাচ্ছিল, তখন সে থেমে গেল। তার হৃদয় তার বোনকে হত্যা করতে রাজি হল না। একই সময়ে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাবে এবং তার বাড়ি ত্যাগ করবে যদি সে তার বোনের রক্তের ফোঁটা নিয়ে না আসে হত্যার প্রমাণ হিসেবে। শিকারী তার হৃদয়কে অনুসরণ করার সিদ্ধান্ত নিল এবং তাকে হত্যা করল না। সে তাদের শোবার বিছানাটি মাঝখান থেকে কেটে 2 ভাগ করল। সে এক অর্ধেক নিল এবং দ্রুত সেই স্থান ত্যাগ করল। তার বোনকে একা মরুভূমি ও নেকড়েদের জন্য রেখে গেল। সে ভাবল যে তারা তার ভয়ঙ্কর কাজের জন্য তাকে শাস্তি দেবে। তার স্ত্রীর জন্য প্রমাণ হিসেবে শিকারী বাড়িতে ফেরার পথে একটি পাখি শিকার করল এবং তার স্ত্রীকে দেওয়ার জন্য তার রক্তের কিছুটা নিল, প্রমাণ হিসেবে যে সে সব কিছু শেষ করেছে এবং তার কলঙ্ক দূর করেছে। যখন শিকারীর স্ত্রী তার স্বামীর বিছানায় পাখির রক্ত দেখল, সে দুঃখের ভান করল এবং তাকে আলিঙ্গন করল। তার বোন হারানোর জন্য তাকে সান্ত্বনা জানাল, যদিও সে মনে মনে খুব খুশি ছিল, কারণ সে তার স্বামীর ভালোবাসা ভাগ করে নেওয়া সেই ব্যক্তিকে পরিত্রাণ করেছে, যদিও সে তার বোন ছিল। সে ভেবেছিল যে বিছানায় থাকা রক্ত তার বোনের রক্ত, পাখির রক্ত নয়। পরের দিন সকালে মেয়েটি নির্দয়তার মুখোমুখি হল যখন সে ঘুম থেকে উঠল এবং দেখল যে সে তার ভাই ছাড়া মরুভূমিতে একা, তার কাছে কোনো জল নেই, খাবার নেই বা কোনো সাহায্যকারী নেই। সে জানত না সে কোথায় আছে। নিরীহ মেয়েটি কাঁদতে লাগল এবং কোথায় যেতে হবে না জেনে তার জায়গায় বসে রইল। রাত তাকে গ্রাস করল, তাই সে ক্লান্ত হয়ে পরের দিনের জন্য অপেক্ষা করতে বসল, যার কোনো শেষ সে দেখত না। সেই অপেক্ষার মুহূর্তে সে তার দিকে এগিয়ে আসা পায়ের শব্দ শুনল। ভয়ে সে কাঁপতে লাগল এবং তার দিকে এগিয়ে আসা 3টি অদ্ভুত আকারের লোককে দেখার জন্য ঘুরে দাঁড়াল। পরে সে জানতে পারল যে তারা সেখানে থাকে। প্রথম জিন বলল, ভয় পেও না আমার মেয়ে, আমি এই স্থানের একজন ভালো জিন। তারা খারাপ না ভালো তা জানার পর মেয়েটি একটু শান্ত হল এবং তাদের কথা চালিয়ে যেতে দিল। দ্বিতীয় জিন বলল, মানুথি, আমরা তোমার ও তোমার ভাইয়ের মধ্যে যা ঘটেছিল তা দেখেছি। তৃতীয় জিন যোগ করল, এবং আমরা তোমার ভাইয়ের স্ত্রীর বাড়িতে যা ঘটেছিল তাও জানতাম, এবং জিনস্লোয়া চালিয়ে গেল, এবং সে কিভাবে তোমাকে প্রতারণা করেছিল এবং তোমাকে জাদুকরি ডিম খাইয়েছিল, যা যে খায় তাকে গর্ভবতী করে তোলে। তৃতীয় জিন যোগ করল, এবং সে অন্য ডিমগুলো নিজের জন্য রেখেছিল, যা যে খায় তাকে মোটা ও সতেজ করে তোলে। মেয়েদি তাদের পেয়ে খুশি হল এবং তার দুঃখ ভাগ করে নেওয়ার জন্য কাউকে খুঁজে পেল। আরও খুশি হয়েছিল যখন তারা তাকে প্রতিশ্রুতি দিল যে তারা তার পাশে থাকবে এবং তার ভাইয়ের মতো তাকে পরিত্যাগ করবে না। তাই 3জনই তাকে তার ইচ্ছা পূরণে সহায়তা করার সিদ্ধান্ত নিল। প্রতিটি জিন কেবল মেয়েটির জন্য একটি ইচ্ছা পূরণ করতে পারত। প্রথম জিন তাকে একটি বড় সিদর গাছ দিল, যা সেরা ও সবচেয়ে বড় আকারের নাবককিনোর ফল উৎপাদন করত এবং তার নিচে একটি জলধারা প্রবাহিত হতো। দ্বিতীয় জিন তাকে একটি বিলাসবহুল সুন্দর প্রাসাদ দিল। তৃতীয় জিন তার সেবা ও যত্নের জন্য দাসদাসীয় চাকর আনল। নিরীহ মেয়েটি তার বন্ধুদের, জিনদের দেওয়া তার প্রাসাদ, দাসদাসী, চাকর, বাগান ও উদ্যান নিয়ে বসবাস করতে লাগল। তার প্রসবের সময় এলো এবং সে 3টি সন্তানের জন্ম দিল, 2টি ছেলে ও একটি মেয়ে।
তবে 3টি শিশু সাধারণ মানুষ ছিল না, তাদের পাখি হয়ে যাওয়ার ক্ষমতা ছিল, যার ডানা তাদের যেখানে ইচ্ছা সেখানে উড়ে নিয়ে যেতে পারত। তারপর তারা যখন ইচ্ছা বা রাতে তাদের মায়ের কাছে বাড়িতে ফিরে আসার সময় আবার সাধারণ শিশুর রূপে ফিরে আসতে পারত। যে মেয়েটি মা হয়েছিল সে তার ভাই ও তার ভাইয়ের স্ত্রীর দ্বারা তার সাথে যা ঘটেছিল তা ভুলে গেল এবং তার সন্তানদের সাথে নির্দয়তা ও অবিচার থেকে দূরে তার জীবনযাপন করতে শুরু করল। কিন্তু ভাগ্য তাকে ন্যায় বিচার দিতে এবং তার মর্যাদা ও গর্ব ফিরিয়ে আনতে হস্তক্ষেপ করল। ঈদের সকালে যখন গ্রামের লোকেরা আনন্দ ও ভোজের আয়োজন করছিল, প্রতি বছরের মতো একটি প্রথা অনুযায়ী গ্রামের লোকেরা ঈদের আগের রাতে গমের দানা, মেহেদি পাতা ও জুই ছড়িয়ে দিত, যাতে তারা সূর্যের আলোতে উন্মুক্ত হয়। পাখিগুলো সেই শস্যের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং তাদের মধ্যে মেয়েটি পাখি শিশুরাও ছিল। ভাগ্য এমনভাবে কাজ করল যে তার ভাই শিকারী তার বাড়ির বাগানে তার স্ত্রী যে শস্য ছড়িয়েছিল তার কাছাকাছি ঈদের পশু জবাই করার জন্য তার ছুরি নিয়ে প্রস্তুত হল। পাখিগুলো তাদের পেট ভর্তি করার জন্য শস্যের ওপর ঝাঁপিয়ে পড়ল। শিকারী শস্যের দিকে এগিয়ে গেল। সে এমন পাখি দেখে অবাক হল যা সে আগে কখনো দেখেনি। অদ্ভুত আকারের পাখিগুলো যা অন্য পাখির চেয়ে ভিন্ন কিচিরমিচির শব্দ করত। শিকারী দাঁড়িয়ে গেল এবং যা ঘটছিল তা দেখতে লাগল। তার স্ত্রী তার শস্যের ওপর আতঙ্কিত হয়ে বের হল এবং পাখিগুলোকে তাড়িয়ে দিতে শুরু করল, বলল, কাজ কাজ, আল্লাহ নামে কাজ কাজ। একটি পাখির কণ্ঠস্বর তাকে বাধা দিল এবং উত্তর দিল যা তাকে ও তার স্বামীকে হতবাক করে দিল, কাজ কাজ, আর তোমার বাসা উড়ে যাক, এটা তোমার বাড়ি না, আর আমরা চোর না, এটা আমাদের মামার বাড়ি, যাও তোমার বাড়ির শেষ হবে। পাখিগুলো দ্রুত সেই স্থান ত্যাগ করল। শিকারীকে তার স্ত্রীকে তার মূর্ছা থেকে জাগানোর চেষ্টা করতে দিল, কারণ সে পাখিগুলোর কথা শুনে প্রচণ্ড ভয় ও আতঙ্কে জ্ঞান হারিয়েছিল। শিকারী তার বাড়ির সামনে ঈদের সকালে যা ঘটেছিল তা নিয়ে চিন্তা করতে লাগল, কিন্তু তার স্ত্রীকে তার চিন্তার কথা বলল না। সে নিজেকে ক্রমাগত প্রশ্ন করত, কিভাবে পাখিগুলো কথা বলতে পারে, কেন তারা এমন অদ্ভুত আকারের, এবং কেন তারা তার স্ত্রীকে বলল যে এই বাড়ি তার নয়, এবং তারা কার মামার কথা বলছিল। তার মনে এত প্রশ্ন ঘোরার কারণে সে পাখিগুলোকে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিল। সে তার বাড়ির সামনে সেই একই জায়গায় শস্য ছড়িয়ে দিল যেখানে পাখিগুলো দাঁড়িয়েছিল। শিকারী দিনরাত অপেক্ষা করল, যতক্ষণ না এক সকালে যা সে আশা করেছিল তা ঘটল। পাখিগুলো ছড়িয়ে থাকা শস্য খেতে তার বাড়ির কাছে নামল। সে দূর থেকে তাদের পর্যবেক্ষণ করল এবং একটি কৌশল চিন্তা করল যা তাকে তাদের অনুসরণ করতে এবং তাদের পেছনের রহস্য জানতে সক্ষম করবে। সে অনেক রক্তমাখা এক টুকরো মাংস ছুঁড়ে মারল যাতে একটি পাখি তা ছিনিয়ে নেয়, এবং রক্ত যে পথে ঝরে পড়বে তা অনুসরণ করে সে তাদের দ্বারা নেওয়া পথে গিয়ে সত্য আবিষ্কার করতে পারে। তার ইচ্ছা পূরণ হল। একটি পাখি রক্তমাখা মাংসের টুকরোটি ছিনিয়ে নিল এবং উড়ে গেল। রক্তের ফোঁটা শিকারীর গাইড ছিল, যা তাকে বিশাল প্রাসাদে নিয়ে গেল। সে দীর্ঘ সময় সেখানে থামল, তার সুন্দর কাঠামো ও আকার দেখে ভয় পেয়ে প্রবেশ করার সিদ্ধান্ত নেওয়ার আগে। সে অনুভব করল যে সে যে পথে হেঁটেছে এবং সে যেখানে পৌঁছেছে, অর্থাৎ প্রাসাদের স্থান, তার কাছে অপরিচিত নয় এবং পরিচিত, কিন্তু মনে করার সব চেষ্টা ব্যর্থ হল। শিকারী তার সাহস জোগাড় করল এবং প্রাসাদের দরজার দিকে এগিয়ে গেল এবং তাতে আঘাত করল। ভেতর থেকে একজন দাসীর কণ্ঠস্বর এলো, কে আপনি এবং কি চান? শিকারী উত্তর দিল, আমি কেবল একজন শিকারী, আমি জানতে চাই এই প্রাসাদের মালিক কে। দাসী বলল, তিনি একজন মহিলা এবং তিনি তার প্রাসাদে পুরুষদের গ্রহণ করেন না। যদি আপনার কিছু জল বা খাবারের প্রয়োজন হয় তবে আমি আপনার জন্য আনব। শিকারী উত্তর দিল, ঠিক আছে। প্রতিশ্রুতি রাখল এবং তার কাছে এসে তাকে এক গ্লাস জল এবং কিছু খাবার দিল। শিকারী তৃপ্ত না হওয়া পর্যন্ত খেল এবং তার তৃষ্ণা না মেটা পর্যন্ত পান করল। গ্লাসটি তাকে ফিরিয়ে দেওয়ার আগে সে তাকে ধন্যবাদ জানাল এবং তার আতিথেয়তা এবং খাবার ও পানীয় দেওয়ার জন্য উপহার হিসাবে গ্লাসের মধ্যে তার আংটিটি রাখল এবং দাসীকে অনুরোধ করল যে সে যেন তা তার কর্ত্রী প্রাসাদের মালিককে দেয়। দাসী শিকারীর অনুরোধ রাখল। যখন মেয়েটি গ্লাসের তলায় তার ভাইয়ের আংটি দেখল তখন সে খুব খুশি হল। তারপর সে তার সেরা পোশাক বেছে নিল এবং তাকে অভ্যর্থনা জানাতে বেরোল। তারপর সে তার বাহুতে ঝাঁপিয়ে পড়ল এবং আনন্দের অশ্রু তাদের মুখ থেকে ঝরতে লাগল।
মেয়েটি তার ভাইয়ের কাছে তার সাথে ঘটে যাওয়া সব কিছু বলল, যে সে তার ননদের পাতা ফাঁদে পা দিয়েছিল এবং সে কলঙ্ক থেকে নির্দোষ। সে তাকে মরুভূমিতে একা রেখে যাওয়ার পর যা যা ঘটেছিল, পাখি শিশুদের জন্ম, প্রাসাদ, দাস, দাসী, চাকর, বাগান ও উদ্যান সম্পর্কে বলল। শিকারী তার নির্দোষ বোনের প্রতি তার কৃতকর্মের জন্য খুব কাঁদল এবং কিভাবে সে তার ধূর্ত স্ত্রীর প্রতারণায় প্রতারিত হওয়ার পর তাকে প্রায় হত্যাই করে ফেলেছিল। শিকারী তার বাড়িতে ফিরে গেল এবং তার স্ত্রীর বিরুদ্ধে বিচারকের কাছে অভিযোগ করল, যিনি তাকে কারাগারে পাঠানো এবং কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দিলেন। তারপর সে তার বোন ও তার সন্তানদের কাছে ফিরে গেল এবং তারা সবাই প্রাসাদে সুখে ও শান্তিতে বসবাস করতে লাগল। এবং এখানেই গল্পটি শেষ হল। নিচে মন্তব্যে গল্পটি সম্পর্কে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন।